এর সুন্দর সকালে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ফিনান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্রের ক্লাস। আমরা গত অনেকগুলো ক্লাস নিয়েছি ফিনান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্রের উপর। দ্বিতীয় পত্রেরও অনেক ক্লাস রয়েছে। আজকে আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করব, আলোচনার শুরুতে তোমাদের যে ছবিটি আমি দেখাচ্ছি একটু দেখো, যে এই ছবিটি দেখে তোমরা বলার চেষ্টা করো যে আজকের আলোচনার বিষয়বস্তু কি হবে। এখানে একটা গ্রাফ দেখা যাচ্ছে। যারা ক্লাসে উপস্থিত আছো তারা একটু রেসপন্স করার চেষ্টা করো যে এটা কি মিন করে, বা এই ছবি দ্বারা এই ছবিটা কোন অধ্যায়ের সাথে সম্পৃক্ত, বা কোন অধ্যায়ে এই ছবিটির আলোচনা আছে। কেউ বলতে পারবে না? আচ্ছা, এখানে স্পষ্টই দেখা যাচ্ছে ব্রেক ইভেন বিন্দু, ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিন্দু নিয়ে আমরা আলোচনা করব। আর সমচ্ছেদ বিন্দুর আলোচনা আছে ফিনান্সের চতুর্থ অধ্যায়, যেটা আর্থিক বিশ্লেষণ নামে যে অধ্যায় রয়েছে, সে অধ্যায়ে এই টপিকসের আলোচনা রয়েছে। তার মানে হচ্ছে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি আর্থিক বিশ্লেষণ, যেটা চতুর্থ অধ্যায়। এই চতুর্থ অধ্যায়ের আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। যদিও এই চ্যাপ্টার থেকে আমরা ইতিমধ্যে আজকে এটা তৃতীয় ক্লাস। আজকে যে বিষয়গুলো বা যে প্রশ্নগুলো নিয়ে, যে টপিকসগুলো নিয়ে আমরা আলোচনা করব, প্রথম নাম্বার হচ্ছে নিরাপত্তা প্রান্ত কেন নির্ণয় করা হয়, 1 নাম্বার। 2 হচ্ছে অবচয়কে কোন ধরনের খরচ বলা হয়, ব্যাখ্যা করো। পরে 3 নম্বরে কুমিল্লা বোর্ড 2017 অর্থাৎ চতুর্থ অধ্যায় থেকে যে প্রশ্নটি কুমিল্লা বোর্ড 2017 সালে এসেছে সেটা নিয়ে আমরা আলোচনা করব, এবং সর্বশেষে আমরা বরিশাল বোর্ড 2017 চতুর্থ অধ্যায় থেকে যে প্রশ্নটা আসছে সেটা নিয়েও আলোচনা করার চেষ্টা করব। যদিও কুমিল্লা বোর্ড এবং বরিশাল বোর্ড দুটো প্রশ্নে একই, সামান্য একটু তারতম্য আছে, সেটা আমি দেখানোর চেষ্টা করব তোমাদের। শুরু করি। নিরাপত্তা প্রান্ত কেন নির্ণয় করা হয়। দেখো এখানে উত্তর দেওয়া আছে। প্রথমেই আমরা বলেছি নিরাপত্তা প্রান্ত কি? সমচ্ছেদ বিন্দুতে বিক্রয় অপেক্ষা প্রকৃত বিক্রয় বেশি হলে সেই অতিরিক্ত বিক্রয়কে নিরাপত্তা প্রান্ত বলে। একটু আমরা দেখে আসি নিরাপত্তা প্রান্ত কোনটা। আমি প্রথমেই যে ছবিটি তোমাদেরকে দেখিয়েছিলাম, এই দেখো এই জায়গায় এখানে উল্লেখ আছে, এই যে এটা হচ্ছে নিরাপত্তা প্রান্ত। কোনটা? এই অংশটা। এই যে এটা হচ্ছে এই সি বিন্দুর নাম হচ্ছে সমচ্ছেদ বিন্দু। এই বিন্দুর উপরে এই যে অঞ্চলটা রয়েছে এটাকে আমরা বলছি মুনাফা অঞ্চল। এই মুনাফা অঞ্চলটা অর্থাৎ এই পর্যন্ত হচ্ছে আমাদের বিক্রয় থেকে প্রকৃত বিক্রয়। এই বিক্রয়টা যখন বাড়ছে, এই বিক্রয়টা যতটুকু বাড়ছে, এই বাড়াটাকে বলা হচ্ছে নিরাপত্তা প্রান্ত, এই অংশটা। নিরাপত্তা প্রান্ত যত বেশি হবে প্রতিষ্ঠানের নিরাপত্তা তত বেশি ও ঝুঁকি তত কম হবে। দেখো প্রশ্নটা ছিল নিরাপত্তা প্রান্ত কেন নির্ণয় করা হয়, কেন আমরা নিরাপত্তা প্রান্ত বের করি, যেটাকে ইংরেজিতে বলা হয় সেফটি মার্জিন। সেফটি মার্জিন কেন নির্ণয় করা হয়? পণ্যের বাজার চাহিদা যখন হ্রাস পায়, কোনো কোম্পানিরা যে পণ্যগুলো উৎপাদন করে, যে কোনো কারণে যদি ওই পণ্যের বাজার হ্রাস পায় বা চাহিদা হ্রাস পায়, সেক্ষেত্রে কোম্পানির পক্ষে ক্ষতি স্বীকার না করে, যাতে কোম্পানির ক্ষতি যাতে না হয় সে অনুযায়ী উৎপাদন ও বিক্রয় চালু রাখা সম্ভব কিনা তা নিরাপত্তা সীমা থেকে বোঝা যায় বা জানা যায়। তাহলে মূল বিষয়টা হলো আমরা নিরাপত্তা প্রান্ত নির্ণয় করি হচ্ছে যখন নাকি আমার পণ্যের চাহিদা কমে যাবে, তখন আমি পণ্যটি উৎপাদন করব কিনা, বা উৎপাদন বা বিক্রয় চালু রাখা সম্ভব কিনা, এই বিষয়টি আমরা জানার জন্য নিরাপত্তা সীমা বা নিরাপত্তা প্রান্ত নির্ণয় করি। তাহলে নিরাপত্তা প্রান্ত থেকে আমরা আমাদের ক্ষতি যাতে না হয়, পণ্যের চাহিদা হ্রাস পেলে ক্ষতি যাতে না হয়, সেই লক্ষ্যে উৎপাদন ও বিক্রয় চালু রাখা সম্ভব কিনা, এই বিষয়টা আমরা নিরাপত্তা প্রান্ত থেকে জানতে পারি।
বিষয়টা আশা করছি ক্লিয়ার। আমি তোমাদেরকে গ্রাফিক্যালিও দেখিয়েছি যে নিরাপত্তা প্রান্ত কোনটা। আমাদের এই যে ব্রেক ইভেন পয়েন্টের উপরে যে অংশটা, উপরে যতটুক বিক্রয় রেখা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। কি ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে যে বিন্দুতে আয় এবং ব্যয় সমান, যে বিন্দুতে প্রতিষ্ঠানের কোনো আয়ও হয় না ব্যয়ও হয় না, অর্থাৎ উৎপাদন এবং বিক্রয় দুটোই সমান। এখানে আয় ব্যয় সমান, এর উপরে যতটুক যাবে ওই বিক্রয় রেখা সমচ্ছেদ বিন্দুর উপরে যতটুক যাবে ততটুক হচ্ছে নিরাপত্তা প্রান্ত। নিরাপত্তা প্রান্ত যত বেশি হবে সেই ক্ষেত্রে প্রতিষ্ঠানের নিরাপত্তা তত বাড়বে, অন্যদিকে ঝুঁকি ততটা হ্রাস পাবে। 2 নম্বর প্রশ্ন ছিল অবচয়কে কোন ধরনের খরচ বলা হয়। অবচয়কে কোন ধরনের খরচ বলা হয়? আমরা জানি অবচয় হচ্ছে একটি অনগদ খরচ। অবচয় একটি ব্যয়, এটিকে আয় বিবরণীর ব্যয় হিসেবে ব্যয়ের দিকে দেখানো হয়, কিন্তু প্রকৃত অর্থে এটি নগদে পরিশোধ করা হয় না। আমরা এখানে বর্ণনা করেছি, দেখো অবচয়ের কারণে কোম্পানি থেকে কোনো ধরনের নগদ বহিঃপ্রবাহ হয় না। বহিঃপ্রবাহ মানে হচ্ছে খরচ, অর্থাৎ বাইরে যায় না, কোনো নগদ অর্থ বাইরে যায় না বা নগদ অর্থ কাউকে পরিশোধ করতে হয় না। যদিও আয় বিবরণীতে অবচয়কে ব্যয় হিসেবে দেখানো হয়, কিন্তু তার জন্য কোনো নগদ অর্থ প্রতিষ্ঠান থেকে বহির্গমন হয় না, সে কারণে অবচয়কে অনগদ খরচ বলা হয়। বিষয়টা ক্লিয়ার? অবচয় তোমরা জানো, আমরা যখন কোনো সম্পত্তির উপর অবচয় নির্ধারণ করি, সেক্ষেত্রে অবচয়ের বিপরীতে একটি হিসাব খোলা হয় এবং সেখানে এটা সঞ্চিত তহবিল হিসেবে থাকে, কিন্তু এটার জন্য কোনো খরচ আমরা নগদে করি না, সেই জন্য এই অবচয়কে অনগদ খরচ বলা হয়। পরে আমরা কুমিল্লা বোর্ডে যাই। কুমিল্লা বোর্ডের যেই প্রশ্নটা ছিল, প্রশ্নটা এটাই। এই প্রশ্নটা একটা গ্রাফ ছিল, একটা চিত্র ছিল। এই চিত্রে দুটো প্রশ্ন ছিল, গ এবং গ, দক্ষতা এবং উচ্চতর দক্ষতা। গতে ছিল উদ্দীপকে উল্লিখিত চিত্রে এসি রেখায় দেখা যায় এই হলো সি, এসি রেখা, এই রেখাটা এসি রেখা কি রূপ প্রভাব ফেলেছে, এসি রেখা কি রূপ প্রভাব ফেলেছে। তাহলে আমরা প্রথমেই প্রশ্নটার উত্তর জেনে নিই। এসি রেখা কি রূপ প্রভাব ফেলেছে তা জানার আগে এসি রেখা কি সেটা জানা দরকার। এসি রেখা হচ্ছে, দেখো আমি একটু তোমাদেরকে আগের চিত্রে ফিরিয়ে নিয়ে যাই। দেখো আগে যে চিত্রটা ছিল আমাদের, এই চিত্রটা সবার একটু ভালোভাবে বোঝা দরকার। এই হচ্ছে এটাকে আমরা ও এক্স অ্যাক্সিস বলে থাকি, বা এটাকে লম্ব রেখাও বলা হয়। এটা হচ্ছে এইদিকে ব্যয় এবং বিক্রয় টাকা বা একক যে কোনোটাই বোঝানো যাবে। এটা ও ওয়াই অক্ষে হচ্ছে বিক্রয় বা উৎপাদনের পরিমাণ অথবা একক দুটোটাই বোঝানো যাবে। এখানে উৎপাদনের পরিমাণ ও একক, যদি এদিকে একক এদিকে তাহলে টাকা হবে, এদিকে একক হলে এদিকে টাকা, আমরা এদিকে মূলত একক দেখিয়েছি, এদিকে টাকা দেখিয়েছি। তাহলে এখানে এই পর্যন্ত হচ্ছে এই রেখাটা এ বি রেখা, এটা হচ্ছে স্থায়ী ব্যয় বা স্থির ব্যয়, ফিক্সড কস্ট কার্ভ বলা হয় এটাকে। এটা হচ্ছে স্থায়ী ব্যয় রেখা, অর্থাৎ একটি কোম্পানি বা একটি প্রতিষ্ঠান, এদিকে যদি আমরা বিক্রয় বলছি, যদি এখানে একক বলে থাকি, এই পর্যন্ত যদি বলি 500 একক, অথবা এই জায়গাতে যদি বলি 250 একক, কোনো প্রতিষ্ঠান যদি 250 একক পণ্য উৎপাদন করে, 250 একক পণ্য উৎপাদনের জন্য তাকে যদি এখানে 5,000 টাকা খরচ করতে হয়, অর্থাৎ 5,000 টাকা, এই জায়গাটা 5,000 টাকাটা হচ্ছে ফিক্সড কস্ট। কেন? অর্থাৎ উৎপাদন করলেও না করলেও দেখা যায় এই জিরো একক, এই জায়গায় জিরো আছে, মানে 0 একক উৎপাদন করলেও 5,000 টাকা খরচ করতে হবে। এখানে যদি 100 বলি, এখানে 200, এখানে 300, 400, 500 এভাবে করে যদি 5,000 বা 20,000 ইউনিট যদি উৎপাদন করি, তাও দেখা যাচ্ছে এই বিক্রয় রেখাটা সমান। তার মানে হচ্ছে এই ফিক্সড কস্টটা হচ্ছে একটা প্রতিষ্ঠানের স্থির ব্যয়, অর্থাৎ উৎপাদন হোক বা না হোক, উৎপাদনের একক বাড়ুক বা কমুক, 1 একক উৎপাদন হোক বা 1000 একক উৎপাদন হোক, স্থির ব্যয়টা নির্দিষ্ট থাকবে, ফিক্সড থাকবে, অর্থাৎ স্থায়ী ব্যয় অপরিবর্তিত থাকবে। তাহলে এটার নাম হচ্ছে এবি, হচ্ছে স্থির ব্যয় রেখা বা স্থায়ী ব্যয় রেখা। আর এখানে এই জায়গা থেকে এই যে রেখাটা আমরা টেনেছি, এই রেখাটার নাম এই যে এফ রেখা, এটাকে আমরা বলছি মোট ব্যয় রেখা, এটা মোট ব্যয় রেখা। এই জায়গা থেকে যে এই রেখাটা উঠেছে, এইটা ও ই, এটার নাম হচ্ছে মোট আয় বা বিক্রয় রেখা। মোট আয় বা অর্থাৎ মোট বিক্রয় মানে হচ্ছে মোট আয়, যত ইউনিট বিক্রয় করেছি সেটা হচ্ছে আমার মোট আয়।
তাহলে এই মোট আয় রেখা বা মোট বিক্রয় রেখা হলো এটা। মোট বিক্রয় রেখাকে এই যে এএফ রেখা যে বিন্দুতে ছেদ করে সেটার নাম হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিন্দু। অর্থাৎ এই বিন্দুতে প্রতিষ্ঠানের আয় ব্যয় সমান, লাভও হবে না ক্ষতিও হবে না। এই বিন্দুর নিচে, সমচ্ছেদ বিন্দুর নিচে যদি উৎপাদন বা বিক্রয় হয় সেটা হচ্ছে ক্ষতি, আর সমচ্ছেদ বিন্দুর উপরে যদি বিক্রয় হয় সেটা হচ্ছে মুনাফা। আর এই এলাকাটাকে বলা হচ্ছে মুনাফা অঞ্চল বা প্রফিট এরিয়া। আর এই সমচ্ছেদ বিন্দুর নিচের অংশ এটাকে বলা হচ্ছে ক্ষতি অঞ্চল বা লস এরিয়া। এরপরে আমরা এই জায়গাটাকে দেখাচ্ছি, এই জায়গাটা হচ্ছে এই সমচ্ছেদ বিন্দুর উপরে, এটা পুরোটা হচ্ছে নিরাপত্তা প্রান্ত। যত উপরের দিকে উঠুক, আমি একটা এমনি কার্ভ দিয়ে দেখিয়েছি। এই অংশটা প্লাস এদিকের অংশটা, এই অংশটা হচ্ছে পুরোটা হচ্ছে নিরাপত্তা প্রান্ত। তাহলে আমরা নিরাপত্তা প্রান্ত হচ্ছে সমচ্ছেদ বিন্দুর উপরে থাকে, অর্থাৎ এটা মুনাফা অঞ্চলকে নির্দেশ করে। আর মোট ব্যয় রেখা, মোট ব্যয় রেখা মোট আয় রেখাকে যে বিন্দুতে ছেদ করে সেটার নাম হচ্ছে সমচ্ছেদ বিন্দু। এই দেখো এটাও নিরাপত্তা রেখা। আবার এই মোট স্থির ব্যয় থেকে শুরু করে স্থির ব্যয় থেকে মোট ব্যয় পর্যন্ত যেই ব্যয়টা সেটার নাম হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। অর্থাৎ একক বৃদ্ধির ফলে একক প্রতি উৎপাদন বা উৎপাদনের একক বা বিক্রয়ের একক বৃদ্ধি বা পরিবর্তনের ফলে যে ব্যয়ের পরিবর্তন হয় সেটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। এখন আমরা তাহলে আমাদের বোর্ড প্রশ্নের উত্তরে যাই। আমরা তাহলে এখানে স্পষ্ট বুঝতে পারছি, এখানে এই E1 যেটা, এই E1 অর্থাৎ এটা হচ্ছে মোট ব্যয় রেখা। এটা এই ওডি হচ্ছে মোট ব্যয় রেখা, এবি হচ্ছে স্থির ব্যয় রেখা, আর এসি হচ্ছে ওডি হচ্ছে মোট আয় বা মোট বিক্রয় রেখা, এসি হচ্ছে এখানে মোট ব্যয় রেখা, এসি হচ্ছে মোট ব্যয় রেখা। তাহলে এসি রেখা অর্থাৎ মোট ব্যয় রেখা, ওডি মোট ব্যয় আয় রেখাকে যে বিন্দুতে ছেদ করে সেটার নাম হচ্ছে সমচ্ছেদ বিন্দু। তার মানে হচ্ছে এখানে E1 হচ্ছে সমচ্ছেদ বিন্দু, E1 হচ্ছে সমচ্ছেদ বিন্দু। এই E1 বিন্দুটার নাম কি বলছি? E1 বিন্দুটার নাম হচ্ছে সমচ্ছেদ বিন্দু। আমাদের প্রশ্ন ছিল এসি রেখা কি রূপ প্রভাব ফেলেছে, এসি রেখা কি রূপ প্রভাব ফেলেছে একটু আমরা দেখি। আমরা প্রথমে পরিচয় পেয়েছি যে এসি রেখা হচ্ছে মোট ব্যয় রেখা, আর ওডি রেখা হচ্ছে আমাদের এই ওডি রেখাটা হচ্ছে মোট আয় রেখা। তাহলে এসি রেখা ওডি রেখাকে E1 বিন্দুতে ছেদ করে, আর ওই E1 বিন্দু হচ্ছে সমচ্ছেদ বিন্দু। তাহলে যে বিন্দুতে মোট আয় ও ব্যয় সমান তাকে সমচ্ছেদ বিন্দু বলে। এই বিন্দুতে প্রতিষ্ঠানের লাভও হয় না ক্ষতিও হয় না। সুতরাং উদ্দীপকের আমরা বলতে পারি যে এসি ও ওডি রেখাকে E1 বিন্দুতে ছেদ করার মাধ্যমে সমচ্ছেদ বিন্দু নির্ণয় করেছে। এটা হচ্ছে প্রভাব ফেলেছে বলতে এখানে আমাদের এসি রেখার পরিচয়টা দিয়ে, এসি রেখা কি করেছে এখানে এসি রেখার পরিচয়টা দিতে হবে, আর এসি রেখার কার্যক্রমটা একটু বর্ণনা করতে হবে। আমরা এসি রেখার বর্ণনা দিলাম কি, এসি রেখা হচ্ছে এখানে এসি রেখা হচ্ছে মোট ব্যয় রেখা, আর এসি রেখা মোট আয় রেখা ওডিকে E1 বিন্দুতে ছেদ করায় এখানে এই E1 বিন্দু তৈরি হয়েছে, এবং E1 বিন্দু হচ্ছে এখানে সমচ্ছেদ বিন্দু। আর সমচ্ছেদ বিন্দু হলো এমন একটি বিন্দু যে বিন্দুতে প্রতিষ্ঠানের বা কোম্পানির আয় ও ব্যয় সমান হয়, যেখানে লাভও হয় না ক্ষতিও হয় না। এরপরের অংশে যাই আমরা। উদ্দীপকের ঘতে উচ্চতর দক্ষতা, উদ্দীপকের E1 এবং E2 বিন্দুর মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করো। এই E1 এবং E2, এখানে E1 বিন্দুকে আমরা বলছি এটা সমচ্ছেদ বিন্দু, ব্রেক ইভেন পয়েন্ট। এই E1 হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। তাহলে E2টা কি? E1 এবং E2 এর মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করতে হবে। তাহলে আমরা একটু দেখি যে E1 ও E2 বিন্দু সমচ্ছেদ বিন্দু নির্দেশ করছে। এখানে E1 আবার অন্যদিকে E2 একটা সমচ্ছেদ বিন্দু হয় কিভাবে? এই যে এখানে যদি আমরা বলি, যেহেতু এই ফিক্সড কার্ভ রেখা, এই যে ফিক্সড কস্ট কার্ভ রেখা, যে এই যে এবির এই জায়গা এ বিন্দু থেকে আমরা এ বিন্দু থেকে এসি রেখা টেনেছি, যেটাকে আমরা বলেছি মোট ব্যয় রেখা। আবার এসি থেকে যদি তার উপরে আরেকটা রেখা টানি সেটাও মোট ব্যয় রেখা। আবার সেই মোট ব্যয় রেখা
আবার ওডি অর্থাৎ মোট আয় রেখাকে এখানে E2 বিন্দুতে সেট করেছে, তার মানে E2 একটি সমচ্ছেদ বিন্দু। E2 কে আমরা ব্রেক ইভেন পয়েন্ট বলতে পারি। যেহেতু এই এ বিন্দু থেকে যে রেখাটা টানা হয় সেটা মোট ব্যয় রেখা অর্থাৎ ফিক্সড কস্ট কার্ভের উপরে এ বিন্দু থেকে যে রেখা টানা হয় সেই রেখা যদি মোট আয় রেখা বা মোট বিক্রয় রেখা এই যে ওডিকে সেট করে, সেক্ষেত্রে যে সেটকৃত বিন্দুটা হচ্ছে সমচ্ছেদ বিন্দু। তাহলে এখানে E2 একটি সমচ্ছেদ বিন্দু। উদ্দীপকের দুটি মোট ব্যয় রেখা, এখানে দুটো এই চিত্রের মধ্যে মানে এই গ্রাফটার মধ্যে দুটো মোট ব্যয় রেখা রয়েছে, একটা হচ্ছে SE আর একটা হচ্ছে SE1। আমরা কিন্তু E1 এবং E2 বিন্দুর তুলনামূলক বিশ্লেষণ করছি এখানে। আমি তোমাদের স্পষ্ট করে দেখাচ্ছি বিষয়টা যে SE একটা মোট বিক্রয় রেখা, মোট ব্যয় রেখা, আবার অন্যদিকে SE1 এটাও আরেকটি মোট ব্যয় রেখা। তাহলে এখানে দুটি মোট ব্যয় রেখা অঙ্কিত হয়েছে। আর দুটি মোট এই দুটোটা মোট ব্যয় রেখা মোট আয় রেখাকে একটা E1 বিন্দুতে অন্যটি E2 বিন্দুতে সেট করেছে। এখন মোট ব্যয় রেখাগুলো একটা হচ্ছে SE আর একটা হচ্ছে SE1। তাহলে SE1 রেখাটি SE রেখার চেয়ে বেশি ব্যয় নির্দেশ করে। এখানে একটু খেয়াল করো, এইদিকে হচ্ছে আমরা এখানে ব্যয় নির্দেশ করেছি। এই যদি বলি এই রেখাটা যদি এখানে টানি, এখানে যদি 500 একক হতো বা 500 টাকা হতো, আর এই E2 বিন্দু যেখানে সেট করেছে এটা বরাবর হচ্ছে এখানে আসে, তার মানে এখানে আরো বেশি টাকা হবে, এখানে কমপক্ষে 200 বা 300 বেশি হবে, তার মানে এখানে 800 টাকা হবে। আবার এদিকেও একই, এই জায়গাটা হচ্ছে E1টা এখান বরাবর আসে হলো এখানে যদি 500 হয়, কিন্তু E2টা হচ্ছে এখানে দেখো E2টা উৎপাদনের পরিমাণও বেশি। এই অর্থাৎ E2 বিন্দুতে উৎপাদনের পরিমাণও বেশি, আবার বিক্রয়ের টাকার পরিমাণও বেশি। ঠিক আছে, বিক্রয়ের পরিমাণও বেশি, আবার এখানে ব্যয়ের পরিমাণও বেশি বা টাকার পরিমাণও বেশি। টাকার পরিমাণও বেশি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই এসি রেখার চেয়ে SE1 হচ্ছে বেশি ব্যয় নির্দেশ করে। মোট ব্যয় রেখা এসি আয় রেখা ওডিকে, এই যে মোট ব্যয় রেখা এসি মোট আয় রেখা ওডিকে E1 বিন্দুতে, অন্যদিকে SE1 মোট ব্যয় রেখা SE1 মোট আয় রেখা ওডিকে E2 বিন্দুতে সেট করে। এখানে এই SE1 রেখা মোট ব্যয় বৃদ্ধির ফলে SE1 যেটাকে আমরা মোট ব্যয় রেখা বলছি, এটা ব্যয় বৃদ্ধির ফলে সমচ্ছেদ বিন্দু E1 থেকে বৃদ্ধি পেয়ে E2 হয়েছে। দেখো এই আমরা বলছি SEতে আমরা ব্যয় কম, SEতে ব্যয় কম, কিন্তু SE1 এ ব্যয় বেশি। তো SE1 এ ব্যয় বেশি হওয়ার কারণে SE রেখা কিন্তু E1 বিন্দুতে ছেদ করেছে, কিন্তু E1 বিন্দুতে কিন্তু সমচ্ছেদ বিন্দুতে আয় এবং ব্যয়ের পরিমাণ কম ছিল, এখানে ব্যয় পরিমাণ কম ছিল। আবার এটা ব্যয় বৃদ্ধি পাওয়ার কারণে E2 বিন্দুতে ছেদ করেছে, E2 বিন্দুতে ব্যয় বেশি হওয়ার কারণে E1 থেকে E2 ডিস্টেন্স হয়েছে, এবং E1 থেকে E2 আরেকটা নতুন করে সমচ্ছেদ বিন্দু তৈরি হয়েছে। ঠিক আছে, যেটা একক ও টাকায় দেখা যাচ্ছে E1 হচ্ছে টাকা এবং একক উভয় দিকে কম, আর E2 হচ্ছে বেশি। E2তে ব্যয়ও বেশি, আয়ও বেশি, এখানে এককও বেশি। আবার আমার লাইনটা কি ডিসকানেক্ট হয়ে গেছিল? আমার কথা কি শোনা যাচ্ছে? অন্য একজন লগ ইন করে। আচ্ছা, আমরা সর্বশেষে যে বিষয়টা বলছি যে এখানে E2 বিন্দুতে পৌঁছাতে E1 কে বেশি ব্যয় করতে, অর্থাৎ E1 এর চেয়ে E2 বিন্দুতে কোম্পানির ব্যয় এবং বেশি পণ্য বিক্রয় করতে হবে।
E2 বিন্দুতে সমচ্ছেদ বিন্দু যদি E2 হয় সেক্ষেত্রে প্রতিষ্ঠানকে বেশি পরিমাণ পণ্য বিক্রয় করতে হবে, যা মূলত পরিবর্তনশীল ব্যয় বৃদ্ধির কারণে হবে। অর্থাৎ E2 বিন্দুতে যদি সমচ্ছেদ বিন্দু হয় সেক্ষেত্রে পরিবর্তনশীল ব্যয়ও বাড়বে। বরিশাল বোর্ড 2017টা দেখি একই প্রশ্ন, শুধুমাত্র এখানে একটু সামান্য একটা ডিস্টেন্স ছিল, তবে প্রশ্নগুলো একটু ভিন্ন। এখানে আমরা পি এবং কিউ, ওয়াই এর জায়গায় পি, এক্স এর জায়গায় কিউ উল্লেখ করা হয়েছে গত প্রশ্নে, অর্থাৎ কুমিল্লা বোর্ডের প্রশ্নে। আর বরিশাল বোর্ডে এখানে ওয়াই এবং এক্স দেওয়া হয়েছে, ও এক্স অ্যাক্সিস ও ওয়াই, ঠিক আছে, ভূমি অক্ষ আর লম্ব অক্ষ, ও ওয়াই দ্বারা লম্ব অক্ষ আর ও এক্স দ্বারা ভূমি অক্ষ এখানে নির্দেশ করা হয়েছে। আর এখানে সবগুলো ডি, C1, C সবকিছু ঠিক আছে। এখানে প্রশ্ন হচ্ছে যে উদ্দীপকে উল্লেখিত চিত্রে এবি রেখা কিরূপ প্রভাব ফেলেছে। আমরা গত প্রশ্নে ছিল এসি রেখা কিরূপ প্রভাব ফেলেছে, এখানে এবি রেখা কিরূপ প্রভাব ফেলেছে। অর্থাৎ এখানে এসি রেখা ছিল মোট ব্যয় রেখা, আর এখানে এবি রেখা হচ্ছে মোট স্থির ব্যয় রেখা বা স্থায়ী ব্যয় রেখা। তার আমরা একটু দেখতে পারি যে এখানে এবি রেখা ব্রেক ইভেন বিন্দুর উপর প্রভাব ফেলেছে। কি প্রভাব ফেলেছে? ব্রেক ইভেন বিন্দু হলো এমন একটি স্তর যেখানে মোট আয় এবং মোট ব্যয় সমান। একে সমচ্ছেদ বিন্দুও বলা হয়। আমরা এই বিন্দুটাকে সমচ্ছেদ বিন্দু বলে থাকি। এখানে এবি রেখা হচ্ছে মোট স্থির ব্যয়। এটা আমরা একটু আগেও বলেছি, তোমাদেরকে পূর্ণাঙ্গ চিত্রে দেখিয়েছি যে এবি একটি স্থির ব্যয় রেখা বা ফিক্সড কস্ট কার্ভ। এখানে এসি আর এসি1 হচ্ছে, এই এসি এবং এসি1 হচ্ছে মোট ব্যয় রেখা। দুটো মোট ব্যয় রেখা রয়েছে, এখানে দুটো মোট ব্যয় রেখা রয়েছে, দুটো সমচ্ছেদ বিন্দু রয়েছে, এই একটা সমচ্ছেদ বিন্দু, এই একটা সমচ্ছেদ বিন্দু। এখানে গত চিত্রে সমচ্ছেদ বিন্দুগুলো নির্দেশ করা ছিল E1 এবং E2 দ্বারা। এখানে E1 E2 বা কোনো বিন্দু এখানে কোনো কিছু দ্বারা নির্দেশ করা হয়নি। নির্দেশ না করলেও আমরা বুঝতে পারি যে মোট আয় রেখাকে মোট ব্যয় রেখা যে বিন্দুতে সেট করবে সেটা হচ্ছে সমচ্ছেদ বিন্দু বা ব্রেক ইভেন পয়েন্ট। এখানে এবি রেখা মোট স্থির ব্যয় নির্দেশ করছে, এসি এবং এসি1 দুটি মোট ব্যয় রেখা নির্দেশ করছে, ওডি হচ্ছে মোট আয় রেখা। এখানে এবি রেখা যদি আরো নিচে অবস্থান করতো, এখানে বলা হচ্ছে যে এবি রেখা যদি আরো নিচে অবস্থান করতো তাহলে মোট স্থির ব্যয় আরো কমে যেত, প্রতিষ্ঠানটির স্থির ব্যয় খরচ বা স্থির খরচ বা স্থায়ী খরচ আরো কম হতো। তাহলে ও এর পরিমাণ, ও এ যেটাকে আমরা বলছি লম্ব অক্ষ, অর্থাৎ যেদিকে আমরা ব্যয়ের পরিমাণ দেখিয়েছি সেটা আরো কমে আসতো। অর্থাৎ একটি প্রতিষ্ঠানের স্থির ব্যয় যত কম হবে সেই প্রতিষ্ঠানের জন্য সেটা তত কল্যাণকর বা মঙ্গলজনক। এখানে যদি ও এ যদি আরো কমে আসতো তাহলে ব্রেক ইভেন বিন্দুর পরিমাণ আরো বাড়তো। যদি ও এ আরো কমে যেত তাহলে ব্রেক ইভেন বিন্দুটা আরেকটু বেড়ে যেত, ঠিক আছে, অর্থাৎ আমাদেরকে আরো বেশি বিক্রয় করতে হতো। আর এবি রেখার হ্রাস বৃদ্ধির ফলে প্রতিষ্ঠানটির ব্রেক ইভেন বিন্দু হ্রাস বৃদ্ধি করেছে। এখানে বলা হচ্ছে যে ও এবি রেখা, যেটা বলছি আমরা এবি রেখা মানে স্থির ব্যয় রেখা, এই স্থির ব্যয় রেখার যদি হ্রাস বৃদ্ধি হয়, অর্থাৎ উপরে নিচে, এটা উপরের দিকে নামে বা নিচের দিকে নামে, অর্থাৎ ব্যয়ের পরিমাণ বাড়ে কমে, সেক্ষেত্রে ব্রেক ইভেন বিন্দু কি হবে, আমাদের হ্রাস বৃদ্ধি ঘটবে বা পরিবর্তন হবে। তাহলে বোঝা যাচ্ছে এখানে এবি রেখার কারণে স্থির ব্রেক ইভেন বিন্দু, এবি রেখাটি ব্রেক ইভেন বিন্দুর উপর একটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। আচ্ছা, আমার সময় শেষ। আমি এটা তোমরা একটু এরপরের ঘটা একটু তোমরা দেখে নিবে। উদ্দীপকের এসি1 প্রতিষ্ঠানের ঝুঁকি বৃদ্ধি পেয়েছে, উক্তিটি যথাযথ যাচাই করো। আশা করছি তোমরা যেই টপিকগুলো আমি আলোচনা করেছি সেগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারবে কমেন্ট করে, পেজে এবং ইউটিউবে আমার চ্যানেলে এটা আপলোড করা থাকবে ক্লাসটি। তোমরা কোনো সমস্যা থাকলে সেখানে কমেন্ট করে আমাকে জানাবে, অথবা নোট করে রাখবে, আগামী ক্লাসে এই বিষয় নিয়ে আমি আবার আলোচনা করব। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে।